সুপ্রিয় দর্শক, এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আজকের এই আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ জনাব রশিদুজ্জামান মিল্লাত। আমরা আজকে তার সাথে তার মন্ত্রণালয় এবং সরকারের 6 মাস অতিক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবো। জনাব রশিদুজ্জামান মিল্লাত, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি থেকে। সরকার তো একটি গণতান্ত্রিক সরকার, বিপুল ভোটে বিজয়ী হয়ে আপনারা সরকার গঠন করেছেন, 6 মাস অতিক্রান্ত হয়েছে। এই 6 মাসের ভেতরে এই পথ চলায় আপনাদের বিগত সময়ের ক্লান্তিগুলো যেমন ঘুচাতে হয়েছে, সংকট সমস্যাগুলো যেমন নিরসন করতে হয়েছে, তেমনি নতুন পরিকল্পনাও আপনাদেরকে গ্রহণ করতে হয়েছে। একটা বলা যায় যে একটা সংকট সময়ে আপনারা এসে আসলে সরকার গঠন করেছেন। এই সময়ে 6 মাসে আসলে আপনার মূল্যায়নকে আপনার মন্ত্রণালয় বা সরকারের যেভাবে আপনি বলতে চান। ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা তো একটা বিশদ আলোচনা। আমাদের 6 মাসের মধ্যে আমরা কি করতে পারলাম, আমরা যখন বিশেষ করে আমার মন্ত্রণালয়টা যখন আমরা দায়িত্ব পেলাম, সেই দায়িত্ব পাওয়ার পর থেকে আজ পর্যন্ত যে কাজগুলি আমরা করেছি, প্রথমে আমরা চেষ্টা করেছি যে বিমান লাভজনক হবে না কেন, সেই প্রেক্ষিতে প্রথমে শুদ্ধি অভিযান চালালাম। সেই শুদ্ধি অভিযানে দেখা গেল যে অনেক অনিয়ম দুর্নীতির সঙ্গে যারা জড়িত আছে তারা কেউ নাই, তারা চলে গেছে, 2-1 জন জেলেও গেছে। আমাদের ফ্লিটের অবস্থা, মানে টোটাল ফ্লিটের অবস্থা খুবই খারাপ। আমাদের মাত্র 19টা প্লেন আছে, যে প্লেন দিয়ে আসলে আমাদের যে ফ্রিকোয়েন্সি নেওয়া আছে বিভিন্ন দেশে, সেই ফ্রিকোয়েন্সিগুলো আমরা কাভার করতে পারছিলাম না, এবং শর্টেজ অফ এয়ারক্রাফটের জন্য। এই জন্য আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা চুক্তি করেছিল। চুক্তিটি বাস্তবায়ন করার জন্য, ফাইনাল করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আমাদের আসলে ফ্লাইট বাড়ানো দরকার। যদি আমরা ইউকে, কানাডা, জাপান, সিডনি, তারপরে রোম, আপনার যে সমস্ত কান্ট্রিগুলিতে আমাদের বাঙালিরা আছে, বিশেষ করে মিডল ইস্ট, এখানে 5টা, 7টা, 10টা ফ্লাইট দরকার। অন্য ক্যারিয়াররা ফ্লাইটগুলো নিচ্ছে। এই জন্য আমরা প্রথম দিকেই এসে আমরা সাইন করলাম বোয়িংয়ের সঙ্গে, 14টি বোয়িংয়ের সঙ্গে, 10টি ওয়াইড বডি এবং 4টি ন্যারো বডি, যেগুলি আসলে পরে আমরা হয়তো আমাদের ফ্লিটটিকে বড় করে আমরা এই বিভিন্ন যে এয়ারলাইন্সগুলি যারা আর্ন করছে, সেই আর্নিং থেকে আমরা শেয়ারগুলি নিতে পারবো, এবং নিয়ে আমাদের বিমানটাকে লাভজনক করতে হবে আগে। এবং সেই কারণে আমরা চেষ্টা করলাম যে এখানের যে লোকবল আমাদের যারা কাজ করেনি আগে, বিগত সরকারের আমলেও, আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, সেখানে একজন উপদেষ্টা ছিলেন, তিনি নানা রকম অনিয়মের মাধ্যমে তিনি আবার একটা বিমানের বোর্ড থাকে একটা, যেহেতু বিমান একটা কোম্পানি, ওন বাই বিমানের পশ্চাৎটা কিন্তু গঠিত হয় সরকার দ্বারা, কারণ সরকার ওন করে বিমানকে 100%। এই জন্য সেখানে পশ্চাৎটা নাই, ভেঙে গেছে। ফিসিস সরকারের কিছু লোকজন সেখানে ছিল, তারা চলে গেছে। তারপর আমরা বিমান বোর্ডটাকে পুনর্গঠন করলাম প্রথমে, এবং পুনর্গঠন করে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করলাম। এবং আমাদের এখানে এখনও 3-4জন ডাইরেক্টর নেওয়া বাকি আছে। আমরা এমন একটা অবস্থা যে কেউ যেন দেখার ছিল না, একটা ভঙ্গুর অবস্থা, একটা পুরা মিনিস্ট্রিটি একটা ভঙ্গুর অবস্থায় পেলাম আর কি। কোনো নথি যদি আপনার সিভিল এভিয়েশন থেকে আসে, সেটা 3 মাস 4 মাস থেকে পড়ে আছে, কেউ দেখার নাই মনে হয়। এরকম একটা অবস্থায় আমরা এটাকে সচল করার জন্য মিনিস্ট্রিতে কিছু পরিবর্তন আনলাম। এবং আপনারা জানেন যে ক্ষমতার পরিবর্তনের সাথে যারা দায়িত্বে ছিলেন তারা কি চলে গেছেন, না নিজেদের এক ধরনের? কিছু লোক চলে গিয়েছে, কিছু লোককে কাজ করতে তাদেরকে অনীহা দেখা দিয়েছে, তাদেরকে আমরা কিছু শর্টেজ লোক ছিল, এগুলা আমরা পূরণ করার জন্য চেষ্টা করে আমরা শেষ পর্যন্ত এখন মোটামুটিভাবে স্থিতিশীল অবস্থার মধ্যে একটা আছে। আমরা এসেই চেষ্টা করলাম যে
আমাদের আর্নিং সিভিল এভিয়েশনের কি, আমরা শুধু খরচ করছি কিন্তু কোনো আর্নিং নাই। আর্নিংয়ের জন্য অনেক দিন আগে থেকে একটা আমাদের থেলাসের একটা রাডার ছিল, সেই রাডারটা ওপেন করার কোনো মানে পদক্ষেপ ইন্টারিম গভর্নমেন্ট নেয়নি। আমরা এসে এই রাডারটাকে ওপেন করলাম, যে রাডারটি 240 নটিক্যাল মাইল পর্যন্ত আপনার কভার করতে পারে। এখানে যে কোনো প্লেন আপনার বাংলাদেশের উপর দিয়ে উড্ডয়ন করলেই কিছু ফিজ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট পায়। সেটা এই বিগত সরকারের আমলে, ফেসিস সরকারের আমলে, এমনকি ইন্টারিম গভর্নমেন্টের আমলেও সেটা পায়নি। এখন আমরা এই 5 মাস, 5.5 মাসের মধ্যেই আমরা কিন্তু 300-400 কোটি টাকা আর্ন করে ফেলছি এই রাডারটা চালু করার প্রেক্ষিতে। আমরা এই রাডারটা চালু করলাম। বিমানকে তো সবসময় আমরা জানি যে একটা অলাভজনক একটা প্রতিষ্ঠান হিসেবে সব, হ্যাঁ, এটা আসলে মানুষের মাইন্ড সেটআপ হয়ে গেছে। এটা কিন্তু লাভজনক একটা প্রতিষ্ঠান, শুধুমাত্র যদি আপনার খুব ভালোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, ভালোভাবে দেখা যায়, টিকিট সিন্ডিকেটটা ভাঙা যায়, তারপরে আপনার আমাদের যে বিমানের যে আমাদের খাবারের মান, যাত্রী সেবা, এগুলি যদি উন্নত করা যায় তাহলে কিন্তু বিমান সবসময় লাভজনক থাকবে। এবং বিমানের ব্যাপারে আমরা খুবই মানে চিন্তিত ছিলাম যে এই বহর নিয়ে আমরা কি করে লাভ করব। এবং এখন আশা করছি আমরা পদক্ষেপ গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তার পরামর্শক্রমে আমরা চেষ্টা করছি যে কিছু বিমান লিজ নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত, যেমন আমাদের বিমানগুলি 2031 সালে আসবে, এই সিদ্ধান্তের জন্য যাতে স্বচ্ছতা থাকে। আগে লিজ নেওয়ার ব্যাপারেও অনেক রকমের আপনারা খবর শুনেছেন যে দুর্নীতি হয়েছে, এগুলো আছে। এগুলি যাতে স্বচ্ছতার মাধ্যমে হয়, এই জন্য এটাকে একজন আমরা কনসালটেন্ট নিয়োগের জন্য বলেছি, যে কনসালটেন্ট খুব অভিজ্ঞ, সে যাতে এই বিমানগুলি আপনার লিজের ব্যবস্থা, রুটিং করা, রিরুটিং করা, সেগুলির অভিজ্ঞ আমরা কিছু একটা টেন্ডার করেছি, যে তিনি এসে একটা কনসালটেন্ট নিয়োগ হওয়ার পরে তিনি দেখবেন যে কোন জায়গা থেকে এয়ারক্রাফটে লিজ করলে আমাদের বিমানের লাভবান হবে, এবং সেইভাবেই আমরা টেন্ডারও করেছি। আমার মনে হয় যে সেটা শিগগিরই আমরা সর্ট আউট করবো। 40 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে আমরা একজন নেব, এবং সেই একজন যাতে খুব ভালো হয় সেভাবে আমরা চেষ্টা করছি। আচ্ছা, বাংলাদেশের জিডিপিতে পর্যটনের অবদান এখন ধরা হচ্ছে যে 3%, কিন্তু সেটা আপনারা বলেছেন যে বাজেটে যে 5 থেকে 6-7% উন্নীত করবেন এবং করার জন্য পরিকল্পনা নিচ্ছেন। সেক্ষেত্রে আসলে পরিকল্পনাগুলো কি কি, সেটা কি সম্ভব জিডিপিতে আসলে এত বড় অবদান রাখা? অবশ্যই সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব। দেখেন, এই আমাদের যে এই ছোট্ট একটি দেশ মালদ্বীপ, এটা কিন্তু পর্যটনের উপর নির্ভর করছে। আমাদের এত এত জায়গা আছে, 1400 স্পট আছে, তার মধ্যে প্রমিনেন্ট আছে আপনার প্রায় 50-60টি, যেগুলিকে আমরা নারিশ করলে আপনার এখান থেকে প্রচুর পর্যটকদের আগমন হবে এবং প্রচুর আর্নিং করা যায়, এবং এটা আর্নার মিনিস্ট্রি হিসেবে এটাকে আখ্যায়িত করা যায়। আপনার এই আমাদের শুধুমাত্র যদি দেখেন কক্সবাজার, এটা আমাদের মহাপরিকল্পনা করার জন্য একটা চেষ্টা করছি। আমরা পিপিপি মডেলও করতে পারি। এমনকি সেখানে দেখেন আমাদের প্রতি বছর প্রায় 6 লক্ষ আপনার পর্যটক আসতো বাইরে থেকে, সেটাকে 60 লক্ষ করা পর্যন্ত সম্ভব, এবং এটা 1 কোটিও করা সম্ভব। কিন্তু যদি অবস্থা কি আছে কক্সবাজারের, না, সেটা অবস্থান তো নাই এখন, সেই অবস্থানটা পরিবর্তন করতে হবে। আমরা প্রথম অবস্থায় ধরেন 1-2 মাস তো আমরা একে রেকি করেছি, দেখেছি কোথায় কি করা যায়, এবং সেগুলি প্ল্যান করা, এবং মহাপরিকল্পনা করে আমরা 20টি জায়গা বেছে নিয়েছি, যে 20টি জায়গায় আমরা কি করব পর্যটকদের আকর্ষণ করার জন্য, এবং বিদেশ থেকে যে পর্যটক আসে তাদের ফেসিলিটেট করার জন্য। এটা ক্যাবিনেটে আলাপ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী চান পর্যটন যাতে খুব ভালোভাবে এটা ফ্লারিশ হয়। আমাদের দেশে এত জায়গা, এই সিলেট, সুন্দরবন, কক্সবাজার, সাজেক, আপনার পার্বত্য চট্টগ্রাম, কুয়াকাটা, এগুলি যে আপনার এত সুন্দর সুন্দর জায়গা, সেগুলিকে বিশ্বমানের করে তোলার জন্য যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলি যদি আমরা দিতে পারি, এবং আমরা যদি এখন আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, সেটা যদি আমরা পার্টনারশিপেও করি বাইরের
কোনো দেশের সঙ্গে, তাহলেও আপনার অনেক আর্ন করা সম্ভব এবং জিডিপিতে অবশ্যই 6-7% অবদান রাখা সম্ভব। আমরা একটা ক্যালকুলেশন করেছি, এটা বিশদ আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। এবং আমরা আশা করছি যে এই 6 মাসে আমাদের যে গ্রাউন্ড ওয়ার্কগুলি হয়েছে, ইমপ্লিমেন্টেশন তো আরম্ভ হবে তার পরের থেকে, এবং সেই ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আমরা 1-2 বছরের মাথায় আমরা দেখতে পারবো যে আগের যে অবস্থান ছিল তার চেয়ে 3 গুণ 4 গুণ আপনার ইনকাম বেড়ে গেছে, এবং আমাদের যে 5 বছর টেনিয়রের মধ্যে আমরা একটা পর্যায়ে আসবো ইনশাল্লাহ। কিন্তু এই যে 50 থেকে 500 মিটারের যে বিষয়টা রয়েছে, বিশেষ করে কক্সবাজার এবং সেন্ট মার্টিন, পরিবেশ রক্ষার যে বিষয়টা আপনারা এখনও সেটা শিথিল হয় না, কিন্তু এটা আলোচনা করবেন বলে বলা হচ্ছে। সেক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টা, অর্থাৎ সমুদ্র থেকে 50 এবং 500 মিটারের মধ্যে, সেক্ষেত্রে পরিবেশকে ভারসাম্যটা আপনারা কীভাবে দেখেন, যদিও এটি এখনও আপনাদের আলোচনার মধ্যে রয়েছে। সি শোরে আমরা তো অনেকগুলা, আপনিও হয়তো ভিজিট করেছেন, আমরাও বিভিন্ন দেশে গিয়েছি, এমনও দেখা গেছে সি শোরের মধ্যে, ইভেন বোম্বেতে দেখেন আপনি, আপনার কাছাকাছি জায়গা, আপনার এই সমুদ্রের পানি প্রায় এসে ঢেউ এসে আপনার বারান্দায় লাগে আর কি। তো সেখানে 500 মিটার কারো স্বার্থের কারণে হয়তো তার একটা ভালো স্থাপনা ওখানে রয়েছে, সেটা যাতে আপনার ব্যাক সাইডে না পড়ে সেই চিন্তা ভাবনা করে সেটা 500 মিটার পর্যন্ত কোনো স্থাপনা করা যাবে না বলে তারা ফ্যাসিস্ট সরকার একটা ব্যারিয়ার দিয়েছে। সেই ব্যারিয়ারটা উঠে নেওয়ার জন্য আমরা নিজেরা পর্যবেক্ষণ করেছি, আমরা নিজেরা ওখানে দেখেছি, এবং আমাদের হাই লেভেল টিম গিয়েছে, আমরা নিজেরা পরিদর্শন করেছি। আসলে সেখানে 100 মিটারের বেশি আপনার দরকার পড়ে না। সেই জন্য সেই বাইন্ডিংসটা পরিবেশ তো আপনার এটা এখানে পরিবেশের বেশি কনসার্ন প্রধানমন্ত্রী। হ্যাঁ, এখানে পরিবেশগত দিক থেকে কিন্তু কোনো বাধা নাই, আপনার সমস্যা নাই। আপনার এখানে আপনার সমুদ্র সৈকতে মানুষ যাবে, হোটেল থেকে যাবে, বরঞ্চ এখন যেটা আছে আর কি, এবং দেখেন আমাদের মানুষের পরিবেশ নিয়ে যে চিন্তা করছি আমরা, একটা মানুষ এই লোনা পানিতে গোসল করছে, আমাদের সি শোরগুলি কিন্তু অতটা সুন্দর না, স্যান্ডি বিচ হলেও আমাদের এটা ওরকমভাবে মেনটেন করা হয় না। তো আমাদের অপরিকল্পিত, এবং যারা গোসল করছে তারা এসে যে একটা ফ্রেশ ওয়াটারে গোসল করবে, সেই অবস্থানটার জন্য কোনো আপনার আমাদের স্থাপনা নাই। যদি আমরা এই 5-6টা স্পটে একটা সুন্দর গোসলের একটা জায়গা করতাম, একটা চেঞ্জিংয়ের একটা রুম থাকতো, তৎসঙ্গে যদি আপনার কফি হাউস থাকতো একটা, তাহলে রাত দিন আপনার সারা রাতই আপনারা দেখতেন যে সেখানে মানুষজন বিদেশিরা আকর্ষণ করা যেত। সেগুলিও আমরা প্ল্যানিং করছি। এভাবে আসলে এই দেশটার প্রতি মনে হয় যারা বিগত সরকারের সময় ছিল তাদের মধ্যে কোনো মায়া নেই আর কি। এই দেশের এই 20 কোটি লোকের একটা দেশ, এই দেশে যে মানুষ আপনার ভালো থাকবে, এই চিন্তাটা বোধহয় রাজনীতিবিদদের সেই তথাকথিত রাজনীতিবিদদের মধ্যে ছিল না। আমরা সেটা জনাব তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের যে টিম করে দেওয়া হয়েছে, আমরা তার ক্যাবিনেটের সদস্য, এবং সেটা তার যে গতি, তার যে প্রত্যেকটি বিষয়ে নিজেকে তিনি উপস্থাপন করছেন, এই অ্যাওয়ারনেস গ্রো করছেন, বিল্ড আপ করছেন, সেগুলির সঙ্গে কিন্তু আমরা তাল মিলাতে পারছি না অনেকেই। আমরা যদি সবাই মিলে একসঙ্গে তাল মিলাতে পারি, তাহলে আপনি দেখবেন যে একমাত্র আমি মনে করি যে রাজনৈতিক নেতা যিনি বাংলাদেশের জন্য এত চিন্তা করছেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে আমার মনে হয় এরকম কোনো ডাইনামিক লিডার আমরা দেখিনি। আমাদের তো 18 ঘন্টা কাজ করতে হয়, সকাল 7টা থেকে আরম্ভ করে আমরা ইলেকশনের পর থেকে 17 তারিখে যখন আমরা ওথ নিয়েছি, ওথের পর থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু প্রায় 17-18 ঘন্টা পর্যন্ত কাজ করি। আপনার শুক্রবার শনিবার আমাদের যে উইকেন্ড আছে সেগুলি আমরা এখন পর্যন্ত ভোগ করতে পারিনি। তিনিও করেন, সেদিনও আমাদের কাজ করতে হচ্ছে। তো এইভাবে প্রধানমন্ত্রীও মাঝে মাঝে শনিবার শুক্রবার বেরিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তো কন্টিনিউয়াস করছেন, ওনার তো মানে আমার মনে হয় যে দিন রাত চিন্তা ভাবনাই হলো দেশের জনগণকে কিভাবে এই দুর্ভোগ থেকে উঠিয়ে আনা যায়। আমাদের দেশটা আসলে একটা রটেন দেশ হয়ে গেছিলো, এটাকে রিপেয়ার করার জন্য তার যে চেষ্টা, এই চেষ্টা অব্যাহত থাকলে
আপনারা দেখেন এখন একদম প্রান্তিক পর্যায়ে গরিব মানুষ থেকে আরম্ভ করে তাদেরকে কিভাবে তুলে আনা যায়। আপনার স্কুল গোয়িং ছেলেপেলেরা যারা যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, প্রাইমারি স্কুলে যাচ্ছে না, তাদের জন্য সুবিধা কিভাবে দেওয়া যায় এবং কৃষকদের কিভাবে উন্নত করা যায়। এবং আমাদের এই পানির পরিমাণ যে কমে গেছে, কৃষকদের এই খরার সময় পানির কারণে আমরা লেয়ার অনেক কমে গেছে, সেগুলি কিভাবে অনেক ধরনের জাগ্রত করা যায়। এই প্রোগ্রামগুলি কিন্তু ফ্যামিলি কার্ডের মাধ্যমে, আপনার কৃষক কার্ডের মাধ্যমে, আপনার খাল খননের মাধ্যমে, আপনার হেলথ কার্ডের মাধ্যমে, এগুলি যে উনি প্ল্যান করেছেন, এই প্ল্যানগুলি যে বাস্তবায়ন হয়, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ যে আশা নিয়ে আমরা মানে এখন চলছি, সেটা পৌঁছতে হয়তো 3-4 বছরের মধ্যে আপনার পরিকল্পনা। জি, মাননীয় মন্ত্রী, আপনি যেহেতু বলছিলেন পর্যটনের কথা, যেহেতু বলছিলেন, সেখানে একটু প্রশ্ন করি। সেটা হচ্ছে যে কক্সবাজার এবং সেন্ট মার্টিন তো আমরা দেখছি যে বাংলাদেশের একটা বড় এবং খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা। সেখানে প্রতি বছর বা পর্যটক যাওয়ার বিষয়ে কি সীমাবদ্ধতার নেয়ার কথা, বা কতজন পর্যটক যাবে, বা সেন্ট মার্টিনে এর আগেও আলোচনা, সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এইসব বিষয়গুলোতে? প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা পরিকল্পনা থাকা দরকার। আপনার শুধু সেন্ট মার্টিন নয়, সেন্ট মার্টিনটা যদি একদম অবাধে যদি যায়, সেন্ট মার্টিন থাকবে না। প্রবাল রক্ষার জন্য সেখানে একটা সীমাবদ্ধতা থাকা দরকার। কারণ এটা তো একটা সৌন্দর্য ধরে রাখার জন্য, পর্যটক আকর্ষণ করার জন্য তো সেই জায়গাটা সেভাবে অ্যাড্রেস করতে হবে আপনার। সেই জন্য আমরা চিন্তা করছি যে এটাকে কিভাবে সুন্দর রাখা যায় এবং সেখানে কয়টা মডেল থাকবে, কিভাবে যাবে মানুষ, কিভাবে এটা দেখে আসবে। সেটা ছাড়াও দেখেন আমাদের কুয়াকাটা এত বড় একটা সুন্দর বিচ, আপনার এই বিচে আপনার মানুষজন যে যাচ্ছে একদম কোনো পরিকল্পনা নাই। এখানে শুধু মুদির দোকানের মতো কিছু দোকান দেখবেন। আমরা ভাবছি যে সেখানে ভালো ভালো মডেল করে আপনার বিদেশিদের মতো, আপনার গোয়াতে দেখেন কী অবস্থা। এরকমভাবে যদি আপনি পরিকল্পিতভাবে এটা নিয়ে আসতে পারেন, তাহলে এখান থেকে অনেক আর্নিং আমাদের আসতে পারে। পর্যটন খাত একটা সম্ভাবনাময় খাত। এই খাতকে আপনি যদি নারিশ করতে পারেন ঠিকভাবে পরিকল্পনা নিয়ে, যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, যেটা হয়তো বর্ণনা করতে গেলে আপনার টেলিভিশনে অনেক সময় লাগবে, সেগুলি আপনি একসময় আমার কাছে একটা কপিও নিতে পারেন। আপনার এই পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগুলিকে বাস্তবায়ন করতে পারি, তাহলে একটা সুন্দর পরিবেশগত দিক থেকে, আমাদের সৌন্দর্যের দিক থেকে এবং মানুষের যে স্বস্তির দিক থেকে একটা ভালো পর্যটন কেন্দ্র আমরা বিভিন্ন জায়গায় করতে পারি। সুন্দরবন, আমাদের সেন্ট মার্টিন, আমাদের কক্সবাজার, আমাদের বান্দরবন, এমনকি বান্দরবনের সাজেকটা আপনি দেখেন এখন মানুষ দার্জিলিং যায়। দার্জিলিং যাওয়া বন্ধ করতো যদি আপনি সাজেক নিয়ে চিন্তা করতেন। সাজেকটা কিছুই না, আপনি পিপিপি মডেলে আপনি একটা দেশের সঙ্গে যদি আপনি সাজেক ছাড়া আমরা নীলগিরি পর্যন্ত, এখন তো থানচি ওদিকেও যাচ্ছে মানুষ, এগুলি যাচ্ছে কিন্তু অপরিকল্পিত, আপনার পরিকল্পনা নেই। মানুষের একটা অভিযোগ আছে, সেটা যদি আপনাকে একটু অ্যাড্রেস করি। সেটা হচ্ছে যে এই পর্যটন জায়গাগুলোতে কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি নাই। যেটা বলছি সেটা মানুষ অভিযোগ করেন যে এখানে যেমন নিজেদের ইচ্ছে মতো হোটেল ভাড়া চাচ্ছে, হয়তো যখন চাপ হচ্ছে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে নিজেদের ইচ্ছে মতো নৌকা ভাড়া চাচ্ছে, বা স্পটগুলোর আশেপাশে পর্যটন কেন্দ্রিক যে মানে পর্যটকদের নিয়ন্ত্রণ নেই। আমাদের যে পর্যটন একটা বোর্ড আছে, বোর্ডে সেটা কি আপনারা মনিটর করেন কিনা? এই বোর্ডটায় মাত্র 14 জন লোক, এগুলোকে রিপেয়ার করতে হবে আর কি। আমার পর্যটন কর্পোরেশন আছে, যার যেমন অনেকগুলি এমপ্লয়ি আছে, যারা যেখানে ধরেন এই শৈবাল একটা এত বড় একটা আমাদের জায়গা, সেখানে মাত্র 14টি রুমের একটা স্থাপনা করা আছে, একটা রেস্টুরেন্ট নিয়েছেন সম্ভবত। সেই জন্য এটাকে প্রকল্প এভাবে হাতে নিয়েছি যে এটা আমরা পিপিপি মডেলে কোনো একটা দেশের সঙ্গে আমরা এফডিআই এনে আমরা একটা পার্টনারশিপে একটা কিছু করব, এবং সেটা করলে বিশাল একটা সম্ভাবনার দুয়ার খুলবে এবং সম্ভাবনার দুয়ার খুলবে। এই জন্য আমরা চেষ্টা করছি। এটা বিডাকেও দেওয়া হয়েছে, এখন তো ইনভেস্ট একটা নতুন আমরা করেছি সবগুলো একসঙ্গে করে, ইনভেস্ট বাংলাদেশ অথরিটি, হ্যাঁ, IBA। তো এটার আপনার যদি ওইখান থেকে আমাদের অ্যাডভাইজারও নিয়োগ করা হয়েছে,
তারা এখন বৈদেশিক মুদ্রা এনে বা বৈদেশিক পার্টনার এনে তারা এটাকে যদি স্থাপনাটা বড় করতে পারে, তাহলে সেখানেও অনেক গলফ কোর্স সহ এটা করা যায় আর কি। মানে 185 একর জমি একটা জায়গায়, সেটাকেও আমরা করতে পারতেছি না। তার মানে কারো এরকম চিন্তা ভাবনাই ছিল না যে আমাদের দেশের এই পর্যটন থেকে যে মানুষের বিনোদনও হবে, আবার আয়ও করা যায় এবং আয় করতে হবে। তো এই মহাপরিকল্পনার সাথে মানে আপনাদের ফান্ডিংটা আপনারা কিভাবে চিন্তা করেছেন? আমরা এখন তো চিন্তা করেছি যে ধরেন বিদেশি কোনো মডেলে, যেমন বিওটি মডেল, আপনার পিপিপি মডেল, প্রাইভেট পার্টনারশিপ যেটা, এবং এমনকি জয়েন্ট ভেঞ্চার, এগুলি মডেলে আমরা এগুলা করতে চাই আর কি, যাতে করে আমাদের এখন যেহেতু অর্থনৈতিক চাপ বেশি, সেই অর্থনৈতিকের উপরে আমরা না করে, আপনার চাপটা না বাড়িয়ে আমরা বিদেশি ইনভেস্টরদের দিয়ে এই কাজগুলি করাতে চাই। থার্ড টার্মিনালের কথা আমরা শুনছি, অনেক দিন থেকেই শুনছি থার্ড টার্মিনাল উদ্বোধন হচ্ছে এবং সম্ভবত 16 ডিসেম্বর একটি সময় দেওয়া আছে। থার্ড টার্মিনালের যে বিষয়টি সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটি যত দীর্ঘায়িত হয়েছে প্রকল্প ব্যয়গুলো বারবার বেড়েছে। এটার আসলে কি কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা? কারণ তো ব্যয় বাড়ছে, এটা মানুষ অবশ্যই প্রশ্ন করতে চায়। এটা তো আমাদের সরকারের আমলে না, সব আপনার ফ্যাসিস্টের আমলে সেটাকে করা হয়েছিল। 13,500 কোটি টাকার প্রকল্প ছিল, সংশোধন করে সেটা 16,000 কোটি করা হয়েছিল। তারপরে তৃতীয় সংশোধনীতে 21,600 কোটিতে আমরা ইন্টিরিয়াম গভর্নমেন্টের পরে এসে আমরা পেলাম এটা, এবং সেখানে দেখলাম যে স্থাপনাটা এটা উদ্বোধনও করা হয়েছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রধান, খুব দ্রুততম সময়ের ভিতরে একটা চমক দেখানোর জন্য খুব দ্রুততম সময় আমরা দেখেছি যে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনটা হয়েছে শুধু আপনার স্ট্রাকচারটা উদ্বোধন করা হয়েছে, এটার ইন্টিগ্রেশন নাই, মেশিন নাই, এটাকে চালু করার কোনো পরিকল্পনা যেভাবে হওয়া দরকার ছিল সেটা নাই। এবং যেহেতু G2G এবং পিপিপি মডেলে এটা করা হয়েছিল জাপানের সঙ্গে, জাপানকে যেটা কাজ করাতে হবে সেই পদক্ষেপগুলো সঠিকভাবে নেওয়া হয়নি, যার জন্য এটা কিন্তু এই অবস্থায় পড়েছিল। আমরা এসে এটাকে রিভাইভ করলাম, যাতে করে এটাকে আমরা এই $2.1 বিলিয়ন একটা সম্পদ পড়ে আছে, সেটাকে যদি আপনি না করতে পারেন। তাছাড়া আমাদের এয়ারপোর্টও নাই, এয়ারপোর্টের থার্ড টার্মিনালটা এখানেও, যদিও আমার মতে এখানে করা উচিত হয়নি, আমাদের হয়তো এয়ারপোর্টটা দূরে করলে ভালো হতো। তবুও থার্ড টার্মিনালটা যেহেতু হয়েছে ঢাকা সিটির থেকে দূরে হওয়া উচিত ছিল, এবং আলটিমেটলি 10 বছর পরে করতেই হবে একটা, মানে দূরে কোথাও। এখন এইটার ব্যাপারে এখানে আমাদের সরকার, এই 5.5 মাসের সরকার, এখানে তো ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আমাদের নাই। আমরা এটাকে চেষ্টা করছি যে দ্রুততম সময়ে কীভাবে এটাকে উদ্বোধন করা যায়। আমরা এখানে দেখলাম যে 15% শেয়ারে, রেভিনিউ শেয়ারে এই কন্ট্রাক্টটা ছিল, এবং ইন্টারিম গভর্নমেন্ট আবার কন্ট্রাক্টটা ক্যান্সেলও করেছিল। সেটাকে আমরা রিভাইভ করে আমরা জাপানিজ কনসোর্টিয়ামের সঙ্গে এবং জাপানিজ যে ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী যিনি বিমানের দায়িত্বে, তাকেও 3বার নিয়ে এসে আমরা তাদের সঙ্গে আলোচনা করে আমাদের যাতে আমরা লোনটা পরিশোধ করতে পারি জায়গার, সেই কারণে এটাকে এই 5 দফা 6 দফায় মিটিং করে আমরা এই 15% থেকে 27% উন্নীত করেছি আমাদের রেভিনিউ শেয়ার। এটা আমি বলবো যে আমাদের এই গণতান্ত্রিক সরকারের এবং তারেক রহমানের সরকারের একটা বিরাট সাফল্য, যে আমরা 12% রেভিনিউ শেয়ার বাড়াতে পেরেছি। না হয় কিন্তু এটা লস করে আমাদের টাকা তো শোধ করতে হবে, এই শোধ করা টাকাটা আর্ন করতে হবে আপনাকে, সেই আর্নিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তখন কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলি তদন্ত সাপেক্ষে হয়তো বেরিয়ে আসবে। কিন্তু আমরা চাচ্ছি যে এটা যত ডিলে হবে তত লস, আপনি যত তাড়াতাড়ি আপনি ওপেন করতে পারবেন তত এয়ারক্রাফটের এখানে আসবে এবং তত আর্নিং আপনার হবে, এবং আমাদের যাত্রী সেবার মানও বাড়বে অনেক। এবং থার্ড টার্মিনালটা আমরা খুব তড়িৎ গতিতে উদ্বোধন করতে চাই। তবে এখানে নানা রকমের আপনার কনসোর্টিয়ামের সঙ্গে যে বাংলাদেশের পার্ট, এদের সঙ্গে যে আপনার নেগোসিয়েশনগুলি ছিল সেগুলি অসামঞ্জস্যপূর্ণ। কিছু কাজ করিয়েছে, টাকা দেয়নি, আবার কিছু কাজ টাকা বাকি মানে টাকা দেয়নি এরকম অভিযোগ, এরকম অভিযোগও রয়েছে। প্রায় 300 কোটি টাকা বাকি আছে যে কাজটা, সেই জন্য তারা কাজ করতে চাচ্ছে না।
তারপর আমরা বলেছি যে তোমাদের কাজ এটা এই টেন্ডার প্রক্রিয়া সেগুলো কি সেখানে তো অস্বচ্ছতার কথা টেন্ডার প্রক্রিয়া তো টেন্ডার তো না, এটা তো পিপিপি মডেলে হয়েছে। কাজ দেওয়ার কাজ করার বিষয় আর কি, যাদেরকে বিষয়টা এমন ছিল যে এটাকে ইন্টিগ্রেশন করবে, এই কাজগুলি করলে আপনি এই পেমেন্টগুলি পাবেন, সেই পেমেন্টটা আবার জায়গা আপনাকে লোন দিবে, সেই লোনটা নিয়ে আপনি পরিশোধ করবেন। সেইভাবে যে একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আমাদের কিছুটা প্রশ্ন আছে। যারা এখানে সাব কন্ট্রাক্ট করেছে আগে, তো সাব কন্ট্রাক্ট করতে গিয়ে তারা কি করেছে এটা আমরা আমরা খতিয়ে দেখছি, কিন্তু একদিকে খতিয়ে দেখছি, আরেকদিকে এগিয়ে নিচ্ছি। কারণ আপনার খতিয়ে দেখতে গিয়ে বন্ধ রেখে যদি খতিয়ে দুটোই করতে হচ্ছে পাশাপাশি বিগত সময়ের এটাও দেখতে হবে, আবার এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা যদি এগিয়ে না নিয়ে যান তাহলে তো যত দেরি হবে তত আপনার আর্নিং থেকে আপনি পিছনে পড়ে থাকবেন। সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে 16ই ডিসেম্বরের মধ্যে আমরা ওপেন করতে পারি কিনা। কিন্তু এর মধ্যে অনেকগুলি মেশিনারিজ, যেমন স্ক্যানার আমাদের, এটা আবার 3টে ভাগে ভাগ আছে আর কি। একটা সিভিল এভিয়েশন দেখে, একটা কাস্টম সাইটটা আপনার দেখে আপনার এনবিআর তার স্ক্যানার কিনে দিবে, আবার আপনার সেখানে যে একদম মডার্ন যে ইমিগ্রেশন মেশিনগুলি আছে সেগুলি পরিচালনা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। এবং এই 3 মন্ত্রণালয়কে নিয়ে আমরা কনজিউমারের সঙ্গে বসে আলোচনা করে এটাকে কোঅর্ডিনেট করা, এটাও একটা টাফ ব্যাপার হয়ে গেছে আর কি। কারণ কিছু লোক নাই, যারা কাজ করেছে তারা এখান থেকে চলে গেছে, যারা সাব কন্ট্রাক্টর ছিল তারাও বিদেশে চলে গেছে। নানান রকমের আপনার তো এই অভ্যুত্থানের পরে তো আপনি বুঝেন আর কি, একটা ভঙ্গুর একটা জায়গা, সেটাকে জোড়া লাগিয়ে আমরা চেষ্টা করছিলাম যে হয়তো ডিসেম্বরের দিকে সফট ওপেনিং করব। কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি হয়তো ডিসেম্বরের পরেও চলে যেতে পারে ডিসেম্বরের পরে। আমরা চেষ্টা করছি ওই সময়ের মধ্যে যত দ্রুততম সময়ে এটি ইন্টিগ্রেশনটা করা যায়, ওরাট করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, আবার ওই এয়ারপোর্টটাও আবার চালু রাখতে হবে, চালু রেখে এটাকে করতে হবে। ওইখানে যদি আমরা আরও ফ্লিট বাড়াতে চাই, আমরা যদি বাজেট এয়ারলাইন্স করতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে সফরে গিয়েছিলাম সেখানে আমাদের অন্যান্য এভিয়েশনের সঙ্গে কথা হয়েছে যে বাজেট এয়ারলাইন্স বাংলাদেশে আসলে পরে মানুষের অল্প পয়সায় তারা যাতায়াত করতে পারবে বিভিন্ন জায়গায়। সেভাবে আমরা চেষ্টা করছি, আমরা সব দিক থেকেই চেষ্টা করছি সাশ্রয়ী করার জন্য, সহজ করার জন্য, স্বচ্ছতা বজায়। কিন্তু এই সহজ করার কথা ঠিক আছে, কিন্তু মানুষের একটা ধারণা আছে, এবং আমরা যারা দেশের বাইরে যাই তারাও দেখি বিমানবন্দরে এক ধরনের কিন্তু হয়রানির শিকার হতে হয়, বিশেষ করে যে প্রক্রিয়াগুলো, কাস্টমস, লাগেজ, তারপরে সব কিছু মিলিয়ে দেখা যায় যে এইটা নিশ্চয়ই আপনি যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগে নিশ্চয়ই আপনি দেশের বাইরে গেছেন, দেখা যায় যে আমাদের একটা লাগেজ পেতে দীর্ঘ সময়, কাস্টমসে এক ধরনের দুর্নীতি অনিয়মের কথা আছে, বা বিভিন্ন সময় সোনা চোরাচালানের বিষয় আছে, অবৈধ বিষয়গুলো আছে। এমনি সাধারণ যাত্রীরাও কিন্তু অনেক সময় হয়রানির অভিযোগ করেন কর্মকর্তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে চলে আসছিল, বিশেষ করে ফ্যাসিস্ট আমল থেকে আরও বেশি হয়েছে আর কি। এখানে যাত্রী সেবার নামে যে নিজেদের দায়িত্ববোধ ভাবেই তো আসলে আন্তর্জাতিক মানের নয়, একটা দায়িত্ববোধ থাকতে হবে তো যে করবে। এখন আমার মিনিস্ট্রি থেকে এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যদি আমার ইচ্ছায় যদি থাকে যে ঠিক আছে যেভাবে চলুক, আমার এটা দেখভাল করার প্রয়োজন নেই, আমি যে কদিন মন্ত্রী আছি থাকলাম, আর যেভাবে চলতেছে একটু চলে যাবে আর কি। আপনি যদি মন দিয়ে এই জিনিসটাকে উপলব্ধি না করেন, এবং আপনি বিদেশে গেছেন, আপনার যাত্রী সেবা কী হওয়া দরকার এগুলি যদি না চিন্তা করেন তাহলে তো হবে না। আমরা এর মধ্যে যেটা অগ্রগতির কথা আমরা বলতে চাই যে আগে আপনার প্রায় দেখতেন লাগেজ কাটা হতো, এবং আমরা আসার পরেও এটা হয়েছে, এবং 3 মাস থেকে কিন্তু এই লাগেজ কাটার অবস্থানটা নাই। আবার বেল্টে আপনার মালামাল আসতে যে সময়টা প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো, চুরি হতো, এগুলিকে আপাতত বন্ধ করা হয়েছে। আমরা সেখানে 4 জন ম্যাজিস্ট্রেট দিয়েছি, বডি অন ক্যামেরা দিয়েছি, এবং সেগুলি এই বেল্টগুলি সচল করার জন্য 8টা বেল্ট সচল থাকে। মাত্র একটা গেট ছিল, 4টা-5টা ফ্লাইট নামলে মানুষের ভিড়ে মনে হতো এটা বাজার একটা। এই জন্য আমরা 2টা সঙ্গে ভিজিটে গিয়ে আমরা ওই 4টা বেল্টের জন্য একটা গেট, এই 4টা বেল্টের জন্য একটা গেট সঙ্গে করে দিয়েছি। আমরা সেখানে স্ক্যানার মেশিন বসিয়ে দিয়েছি। তারপরেও অনেক ঘাটতি রয়েছে, এটাকে রিপেয়ার করতে হলে ইট নিডস অ্যাটলিস্ট 1 to 2 years। কারণ আপনার যে চোরাচালান যেটা বললেন আর কি, মানুষ ফলের মধ্যে
স্মরণে নিয়ে আসতেছি। এবং এর সঙ্গে যোগসাজশ আছে নিশ্চয়ই কারো। আপনার এয়ারপোর্টের আছে, সেটাই বলছি যে অসাধু কর্মকর্তা তাদেরকে ট্রেস করা। এখন কিন্তু আমরা স্ক্যান করার চেষ্টা করছি এইভাবে, আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে কাস্টমসের বিরুদ্ধে অনেক অভিযোগ, ডিজিএফআই, এনএসআই, এসবি, এদেরকে আমরা প্রতিনিয়ত আমরা ব্রিফ দিচ্ছি যে কিভাবে এগুলি ঠেকানো যায়, এবং এর পন্থা আমরা বের করছি যাতে করে পরবর্তীতে যখন আমরা থার্ড টার্মিনাল শুরু করব তখন থেকে যাতে টাইট অবস্থায় সব কিছু থাকে, এবং ওইখানে যা যা এন্টি ড্রোন কেনা দরকার আমাদের ধরেন এখানে স্মাগল যে হয় সেগুলি বন্ধ করার জন্য কাস্টমকে টাইটেন করা দরকার, এবং ওইখানে স্ক্যানিং মেশিনগুলি ভালো থাকা দরকার। আমাদের মালামালগুলি এসে যে একটা গোডানো থাকবে সেটার অবস্থাও ছিল না, যেটা পুড়ে যাওয়ার পরে আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্টের সময় পুড়ে যাওয়ার পরে সেটাকেও রিপেয়ার করা হয়নি। এবং আমাদের থার্ড টার্মিনালের সঙ্গে দুইটা বড় বড় গোডাউন আছে, একটা ইম্পোর্টের গোডাউন, একটা এক্সপোর্টের গোডাউন। সেটা 8 লক্ষ টন করে মালামাল রাখা যাবে। তার মানে আপাতত যদি এটা শুরু করতে পারি তাহলে একটা পরিবর্তন আপনারা দেখতে পারেন। এর আগে আমরা যতই বলি না কেন আমরা রিপেয়ারিং পর্যায়ে আপনাদের বুঝতে পারবেন না, মানে এটাকে পূর্ণাঙ্গ রিপেয়ার না হওয়া পর্যন্ত এই কথাগুলি আসতে থাকবে। যেমন এখনই ধরেন এই যে আমাদের, আপনার কোশ্চেনটা হয়তো আপনি নিয়ে আসবেন তার আগেই আমি বলি, ইটালিতে যে আমাদের একটা প্লেন এখানে গ্রাউন্ডেড, যান্ত্রিক ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটি মানে আপনার নামার পরে আপনার ইঞ্জিনের দুইটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেই ইঞ্জিন নিয়ে তো আর আপনার ফ্লাই যাত্রীদের ব্যাপক ভোগান্তি। এখন যাত্রীদের যে ভোগান্তি, এই ভোগান্তিটা আপনি কেমনে সারবেন? এখন ওদেরকে নিয়ে আপনার তো যাদের সেনজেন ভিসা আছে তারা বাইরে গিয়ে হোটেলে থাকতে পারে। আমরা চেষ্টা করছি বিমান, যাদের নেই তারা তো এয়ারপোর্টে, এবং বয়স্ক মানুষ, শিশু ছিল, কিন্তু অন্য এয়ার তো নিজেদের মধ্যে সেই ধরনের অন্য যে এয়ারগুলো চালু আছে তারা কিন্তু এক ধরনের ব্যবস্থা করে, মানে আমাদের বিমান থেকে সেটা কেন আমাদের এটা আগে করা হয়নি আর কি। আর আপনার যেমন ধরেন এখন আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটা এমইউ ছিল যে আমাদের কোনো প্লেন নষ্ট হলে এয়ারপোর্টে ইটালিতে তারা ঠিক করবে। তারা ঠিক করতে ব্যর্থ হয়েছে প্রথমে 5-6 ঘন্টা, সেখানে যাত্রীদের ভোগান্তিটা হয়েছে অনেক বেশি। আমরা যখন শুনতে পেলাম মন্ত্রী হিসেবে, প্রতিমন্ত্রী হিসেবে আমি সরাসরি ওইখানের আমাদের ইটালিতে যে আমাদের রাষ্ট্রদূত আছে তার সঙ্গে যোগাযোগ করে সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে, রাষ্ট্রদূতও রাতেবেলা ছিল, এবং আমাদের বিমানের যে ঘাঁটি আছে, বিমানের যে ম্যানেজার আছে, আমাদের ডেপুটি ম্যানেজার আছে, তারা সকলে মিলে চেষ্টা করেছে যে কিছু লোককে যাদের ভিসা আছে, যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার, তাদেরকে নিয়ে হোটেলে রেখেছে। 100 জনকে নিতে পেরেছি। বাকিগুলির প্রসেস করতে, যেহেতু আমাদের সঙ্গে ইটালির পাসপোর্টের আপনার পোর্ট ভিসা নাই, এই জন্য তারা বাইরে কোনো হোটেলে যেতে পারবে না। এই ধরনের একটা বাইন্ডিং এয়ারপোর্টে থাকতে হয়েছে, এবং সেই এয়ারপোর্টে থাকা অবস্থায় আমরা সার্বক্ষণিকভাবে এমনভাবে চেষ্টা করেছি যে যাতে করে যারা বৃদ্ধ, শিশু এবং অন্যান্য যারা যাত্রীরা আছে তারা যাতে কষ্ট না পায় সেটা যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া, খাবার দাবার দেওয়া, ওষুধ দেওয়া, 2টা ইঞ্জিনিয়ার আমাদের এখান থেকে পাঠিয়ে দেওয়া, সেই পাঠিয়ে তারপরে তারা 2 ঘন্টার মধ্যে, আমাদের ইঞ্জিনিয়ারগুলি ভালো আছে, আবার তারা 2 ঘন্টার মধ্যে সেটাকে ঠিক করে ফেলছে, সবাইকে নিয়ে ব্যাক করতে সমর্থ হয়েছি। এটা তো এর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর করার কিছু নেই আমাদের। এয়ারপোর্টে যে হ্যাসেল, যেটা বলছিলাম যে কর্মকর্তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ থাকে সাধারণত, এবং থাকে কি সবসময় বলা আসে যে কাস্টমস কর্মকর্তাদের নানান অনিয়ম, এবং আপনি নিজেও প্রকারান্তরে বললেন যে এক ধরনের তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার উদাহরণ কি আপনারা তৈরি করতে পারবেন? আমরা যে ইতিমধ্যে করেছি, একজনকে জেলে পাঠানো হয়েছে, একজনকে সাসপেন্ড করা হয়েছে, এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলছি। আমরা নিচের লেভেলে অনেকগুলি লোক যারা চোরাচালানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করি, আমরা তাদেরকে এখান থেকে অন্য জায়গায় অন্যত্র ট্রান্সফার করা হয়েছে, যাতে লোকাল যে আভ্যন্তরীণ আমাদের যে এয়ারপোর্টগুলি আছে সেগুলিতে, যাতে করে এখানে একটা স্বচ্ছতার মাধ্যমে কিছু করা হয়, এবং কিছু লোক রিক্রুট করার জন্য অলরেডি আমরা সার্কুলার করেছি। এগুলি নিতে একটা সময় লাগে, এবং সময়গুলি নিয়ে একটা পরিশুদ্ধ একটা গ্যাং তৈরি করতে পারলে, যে যারা আসলেই অন্যান্য এয়ারপোর্টগুলি দেখেছে এবং যাত্রী সেবা কীভাবে দিতে হয়
সেই সম্বন্ধে জ্ঞান আছে। বিশ্বমানের এয়ারপোর্ট যেগুলো। বিশ্বমানের এয়ারপোর্টে তারা গিয়ে হয়তো আমরা অত তাড়াতাড়ি অত দূর যেতে পারবো না, অন্তপক্ষে আপনার ন্যূনতম ব্যবস্থাগুলি যে থাকা দরকার যাত্রী সেবার জন্য তাদের যাতে থাকে। যেমন প্রবাসীরা অনেক কষ্ট করতো আগে, সেগুলির প্রবাসী কল্যাণের জন্য প্রবাসী কার্ড করে দেওয়া হচ্ছে। প্রবাসীরাও অনেক হ্যাসেল হয়, হ্যাসেল হচ্ছিল, এখনো হয়, এখনো মানে আগের চেয়ে কমে আসছে। আমরা চেষ্টা করছি আর কি, এটা হয়তো জিরোতে আনতে সময় লাগবে, কারণ আপনার সমস্ত লোক তো একবারে বিদায় করতে পারবেন না। ইভেন আমাদের মন্ত্রণালয়গুলিতে, প্রত্যেকটা মন্ত্রণালয়গুলিতে দেখেন 17 বছর 18 বছর আমাদের সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে আপনার বেছে ডিএনএ টেস্ট করে, যে জাতীয়তাবাদী দলের কোনো লোক আছে কিনা, বা তাদের পরিবারের কোনো লোক জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে কিনা, এই ধরনের ডিএনএ টেস্ট করে করে আপনার চাকরিগুলি দেওয়া হয়েছে। তো সেই পরিবর্তনগুলি আপনি কেমনে আনবেন? এগুলি আনতে গেলে আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। এদেশে গণ অভ্যুত্থান হয়েছে, আমার বিশ্বাস যারা কর্মকর্তাগণ আছেন তারাও এটা বিশ্বাস করবেন যে কোনো বিশ্বের নজির নাই যে যারা গণ অভ্যুত্থানে পলায়ন করেছে বা পতিত হয়েছে তারা আবার ফিরে আসছে 50 বছর বা 100 বছরের মধ্যে, এরকম আর নাই। কাজেই আমি তাদের উদ্দেশ্যেও মোটিভেট করার জন্য তাদেরকে বলি যে আপনারা আপনাদের আগের চিন্তা বাদ দিয়ে আপনারা মোটিভেশনাল কিছু কথা বলি আর কি, যে আমরা চলেন আমরা একসঙ্গে মিলে রাজনীতিবিদ আর আমরা আমলা এবং কর্মকর্তা যারা আছেন সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করি। এই দেশটা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে, আমাদের শিক্ষার মান যাতে ভালো হয়। যতক্ষণ পর্যন্ত জাতি শিক্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই দেশকে জাগ্রত করতে পারবেন না। যার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী দেখেন আমাদের ছোট্ট বিষয়, কিন্তু সেদিন কিছু কিছু বক্তব্যে দেখেন আপনারা যে উনি একটা টিস্যু ব্যবহার করে পকেটে রেখে দেন, উনি কিন্তু ফেলে দেন না। এটা একটা সিম্বলিক একটা বিষয়, যে এক্সাম্পল যে দেশের প্রধানমন্ত্রী যদি একটা টিস্যু বাইরে না ফেলতে চায় আমাদেরও কি করা উচিত। এই যে আমাদের মাইন্ডসেট, এগুলিকে এই মোটিভেশনাল ওয়ার্ক করে করে আমাদেরকে এটাকে ফিরিয়ে আনতে হবে। দেশটা আসলে নষ্ট হয়ে গেছিলো, এটাকে পুনরায় আপনার ঠিক করতে ইট নিডস টাইম, এবং এটা লিডারশিপ, যে লিডারশিপ আমরা পেয়েছি জনাব তারেক রহমানকে, তার লিডারশিপে আমরা চাই যে প্রতিরোধ নয় প্রতিশোধ নয়, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে দেশটাকে গড়ব। এগুলি এরকম একটা চিন্তাভাবনায় কিন্তু আমরা এগোচ্ছি সবাই। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বিমানের, যেটা আপনি বলছিলেন শুরুর দিকে, টিকিট সিন্ডিকেট, এটা কি আপনারা ভাঙতে পেরেছেন? বা মানে এটা হয় কি যে বিমানের টিকিট আছে পর্যাপ্ত কিন্তু পাওয়া যাচ্ছে না, একটা কৃত্রিম সংকট তৈরি করা হয় সব সময়। মানে এই জায়গাটা থেকে যাত্রীদের কিন্তু অনেক অভিযোগ সব সময় থেকে থাকে এবং এখনও অনেক ক্ষেত্রেই আছে। আপনি হয়তো 5 মাস 6 মাস হয়েছে, নিশ্চয়ই আপনি নিজেও জানেন। সেই জায়গাটা একটা এভিয়েশন কোম্পানিদের একটা বলয় আছে এবং তাদের একটা সিন্ডিকেট আছে, যেটা একটা টিকিট, বিমানের টিকিট তারা উচ্চ মূল্যে, এবং আপনি জানেন যে আপনারা এই সরকার যদিও করেছে সেটা হাজিদের ক্ষেত্রেও অনেক সময় এই বিষয়গুলো তারা একটা জটিলতায় পড়ে যায় এই বিমানের টিকিট কাটতে গিয়ে অনেক ক্ষেত্রে। এবং টিকিট সিন্ডিকেটের বিষয়ে বলছিলাম, আমি টিকিট সিন্ডিকেটের ব্যাপারে আপনার সঙ্গে একমত, এবং এটা সিন্ডিকেটটা ছিল, এখন তারা ভয়ে আছে আর কি। সিন্ডিকেশনটা করার ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে, কারণ আমরা হুঁশিয়ারি করেছি সিন্ডিকেশনের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হবে যদি কর্মকর্তারাও থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি আস্তে আস্তে কমে আসছে। এবং আপনার এবারের হজটা দেখেন, লাস্ট হজটা আমার মনে হয় যে এত বছরের হজের মধ্যে লাস্ট হজটা আমরা অল্প দিনের মধ্যে কিন্তু ভালোভাবে ম্যানেজ করেছি। এবং আগে আমরা দেখতাম যে অনেকে যেতে পারতো না, যাত্রীরা একটা হাপিত্যেশ থাকতো, সব যাত্রীরা চলে গেছে এবং ভালোভাবে আসছে, এবং দামও টিকিটের দাম কমিয়ে দিচ্ছে। এবার কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আগামী 27-এর হজটায় টিকিটের দামটা আরও কমাবো, যাতে যারা হজ করে তারা তো নানা ভাবে সঞ্চয় করে আপনার জমি বিক্রি করে এবং শেষ সম্বল দিয়ে তারা হজটা করে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। এবং সেই জন্য আমরা চেষ্টা করেছি যে বিমান লাভ না করলেও, আপনার লস না করলেও, লাভ যাতে বেশি না করে অন্তপক্ষে চলার জন্য এরকম করে আমরা কিন্তু এবার টিকিটের দাম 1,30,000 টাকা করেছি, যে টিকিটের দাম আগে 2 লক্ষ টাকা ছিল। এবং টোটাল প্যাকেজগুলিও আপনার ছিল অনেক বেশি দামের, সেই প্যাকেজগুলিও কমে আনা হচ্ছে বিভিন্নভাবে। ধর্ম মন্ত্রণালয় এবং বিমা মন্ত্রণালয় মিলে আমরা
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজটি করতে সক্ষম হয়েছি। মাননীয় মন্ত্রী, আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আসার পরে কিন্তু বগুড়ায় একটি এয়ারপোর্ট করার চিন্তা করেছেন, ঠাকুরগাঁয়ে এবং বগুড়ারটি আন্তর্জাতিক মানের করারই এখন পর্যন্ত প্ল্যান। এই পর্যন্ত বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন ইতিমধ্যে, যেগুলো ছিল এয়ারপোর্ট কিন্তু চালু ছিল না, সেগুলোকে আবার পুনরায় চালুর ব্যাপারেও আপনারা একটা পরিকল্পনা নিয়েছেন। এই ক্ষেত্রে আপনাদের আসলে সামনে জমি অধিগ্রহণের বিষয় আছে কিনা, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন করে এটা সম্প্রসারণ করতে চান কিনা, সেক্ষেত্রে জমি অধিগ্রহণের বিষয়গুলো আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই পরিকল্পনাটা আসলে আপনারা কতদিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, যে পুরনো এয়ারপোর্টগুলোকে নতুনভাবে সচল করার এবং দেখেন, বগুড়াকে আন্তর্জাতিক করার সকল বিষয়টা? পুরনো এয়ারপোর্টগুলি আমাদের হয়তো দরকার হবে না নতুন করা, কারণ এখন রাস্তাঘাট তো আপনার ভালো হয়েছে। আপনারা কয়টি আপনার করার পরিকল্পনা যেমন ধরেন, আমরা যে একটু ছোট্ট কথা বলতে হয়, আমরা চায়নায় যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিজিটে গেলাম, আমরা প্রথমে ডালিয়ানে গেলাম, ওখান থেকে বেইজিংয়ে আসলাম আমরা 350 কিলোমিটার স্পিডে এই যে ট্রেনগুলি, বেজিংয়ে আসলাম আমরা 350 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়। আমার এই দেশে 150 কিলোমিটার বেগের যদি কোনো ট্রেন থাকে, তাহলে ঢাকা থেকে প্রতিটি জায়গায় আপনার পৌঁছতে মাত্র 2 ঘন্টা সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনার বিমানবন্দরের কিন্তু আভ্যন্তরীণ লোকের জন্য আর লাগবে না, কিন্তু আমাদের হয়তো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি আমরা লাগবে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে যেহেতু এখানে থার্ড টার্মিনালটা আল্লাহর রহমতে উদ্বোধন হচ্ছে, আমাদের চিটাগং এয়ারপোর্টটা একটু আমরা সংস্কার করে ভালো করছি, কক্সবাজারটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার ঘোষণা করেছি আমরা, সিলেটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এবং বগুড়ায় যদি আমরা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে পারি, আপাতত আমরা চেষ্টা করে ওখানে ওই উত্তর অঞ্চলের ওই অঞ্চলটায় আমরা কভার করতে পারি, তাহলে মোটামুটিভাবে এয়ারপোর্টগুলি কিন্তু কভার হয়ে যায়। আর ছোটো ছোটো বিষয় কিছু আছে, যেমন ঈশ্বরদী আছে, আপনার ওখানে আমাদের পারমাণবিক একটা প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টে আপনার ইউরেনিয়াম লাগে, সেগুলি আপনার চিটাগং থেকে বা চিটাগং বন্দর থেকে সোজা নিয়ে গেলে আপনার লং রুটে নিয়ে যেতে হয়, এটা হ্যাজার্ডাস। এই জন্য এটাকে আমরা চাচ্ছি যে ওখানে বিমানবন্দরটা একটু চালু করব, আভ্যন্তরীণ বিমানবন্দর প্লাস আমাদের এই সরঞ্জামাদি প্লাস কিছু বিদেশিরা ওখানে থাকে, রাশিয়ানরা থাকে, ওখানে হয়তো আমরা ঈশ্বরদীতে একটা ছোটো এয়ারপোর্ট করব, আর অন্যান্য এয়ারপোর্টগুলো সংস্কার করে আমরা চালানোর চেষ্টা করি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে। আমরা আপনাকে একটু জানতে চাই, মানুষের আগ্রহের জায়গা আছে তো, যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি কি তার পূর্বের নামে যাওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? কারণ এটির যে আগের নাম ছিল সেটি নিশ্চয়ই সংসদেও একবার আলোচনা হয়েছিল, তো সেটা নিশ্চয়ই আপনি জানবেন বা আপনি বলতে পারবেন, মানুষের জানার জায়গা থেকে এটা দেখেন, একটা আমরা আগ্রহ যেখানে রয়েছে। যাই আমরা কিন্তু মানে সব লোকজন ধরে, আচ্ছা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা তো আপনার ফেসিস সরকার, তার নামও কেউ বলে না আর কি, নামও নিতে চায় না, যে তারা এসে এরকম নষ্ট করে দিলে আপনারা এটা প্রতিস্থাপন করবেন কেন, জিয়ার আদর্শের লোক আপনারা করছেন না কেন, পূর্বের নামে যাবে কিনা? কিন্তু আমরা জনগণের মুখোমুখি হই আর কি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খুবই সাশ্রয়ী একজন ব্যক্তি, দেশের জন্য চিন্তা করেন বেশি, এবং একটা এয়ারপোর্টের নাম চেঞ্জ করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, কারণ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই এই নামগুলি আবার নতুন করে প্রিন্ট করতে হয়, প্রত্যেকটি লেভেল সবকিছু চেঞ্জ করতে হয়, সবকিছু চেঞ্জ করতে হয়, তাতে করে 50,000 কোটি 60,000 কোটি 70,000 কোটি টাকার প্রয়োজন হবে। এই জন্য তিনি চাচ্ছেন না যে নামটা পরিবর্তন এখন হোক। যেহেতু আপনি দলের কোষাধ্যক্ষ, সেই হিসেবে একটি প্রশ্ন করতেই পারি, যে বিএনপি ক্ষমতায় আসার পরে দল হিসেবে তো নিশ্চয়ই মাঠে ছিলেন আপনারা, আমরা দেখেছি রাজপথে ছিলেন, কিন্তু যখন আমরা গত 5 মাসে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে কিছুটা শিথিল হয়ে গেছে না, দল হিসেবে বিএনপি কি এখন আগের মতো শক্তিশালী আছে কি? একটা দল ক্ষমতায় আসার পরে, এটা সরকার গঠনের পরে সরকারকে সেট আপ করতে একটা সময় লাগে, সেই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডও আবার রাখতে হয়। সেগুলি আমাদের প্রথম 3 মাসে একটু শৈথিলতা ছিল, এখন আবার শুরু করেছি আমরা প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনগুলিকে ঠিক করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক শনিবারই প্রায় বসছেন আমাদের কাউন্সিল হওয়ার কোনো আমাদের কার্যালয়ে কার্যালয়ে বসছেন,
এবং এটা একটা পর্যায়ে কাউন্সিল হওয়ার জন্য আগামী ডিসেম্বরের দিকে একটা কাউন্সিল হয়ে আবার ভাইব্রেন্ট করার জন্য আমাদের এমনি আপনার ইউনিয়ন লেভেল থেকে আরম্ভ করে উপজেলা জেলা এগুলির কাঠামোগুলি ঠিক আছে, আমরা সেটাকে সচল আরও শক্তিশালী করার জন্য দলের যে আদর্শ এগুলিকে বিস্তৃতি করার জন্য আমাদের আগামী সম্মেলনের পরে হয়তো সুন্দর দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এনটিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।